দলের বাকি সদস্যরা ভয় পেয়েছিল। আপনার মা বলে দিতে পারে এই ভয়ে তারা ওনাকে হত্যা করেন। আপনার বাবা আপনার মায়ের মৃত্যুর পর ওদেরকে কিছু না বললেও একসময় তিনি তাদের হুমকি দিতে শুরু করেন। ওনার অজান্তে এ কাজ কেন করা হলো তা নিয়ে বেশ ঝামেলা তৈরি করেন এবং এরপরই ওরা আপনার বাবাকে মেরে ফেলার সূক্ষ্ম বুদ্ধি আঁটে। কিন্তু তখন সম্ভব হয় না। পরে সুযোগ পেয়ে ওরা আপনার বাবাকে হত্যা করে, কারণ আপনার বাবাও হুমকি দেওয়া শুরু করেছিল ওদের সব গোপন তথ্য ফাঁস করে ওনাদের পুলিশের হাতে তুলে দিবেন। ওরা নিজেদের পথের কাঁটা আপনার বাবা এবং মাকে সরিয়ে দেওয়ার পর নতুন করে আবার নিজেদের পথের কাঁটা হিসেবে পায় আপনার বোনকেই। আপনার বোন তনু ওদের হয়তো চিনতে পেরে যায় কোনোভাবে। তনু ওদের সম্পর্কে জানতে পারে যখন ওরা গ্রামে আসে। ওদের ওদের সন্দেহজনক আচরণ তনুকে কৌতূহলপ্রবণ করে তোলে ওদের সম্পর্কে জানার জন্য। তনু যখন ওদের পিছু নিয়ে তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছিল নিশ্চিত হওয়ার জন্য, ঠিক তখন ওদের নজরে চলে আসে তনু এবং তারা তনুকে চিহ্নিত করে ওকেও পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য। অতঃপর যা হলো তা তো আমাদের সকলেই অবগত। শীতাতপ নিয়ন্ত্রিত রুমটায় ভারী দীর্ঘশ্বাস ফেলার শব্দ পাওয়া গেল। হৃদয়ের অস্থিরতা চঞ্চলতা কমে গিয়েছে। বাবা নির্দোষ নয়, তিনি অন্যায় করেছেন। অবশ্যই এবং অবশ্যই তিনি বিরাট বড় অন্যায় কাজ করেছেন। সেই অন্যায়ের শাস্তি অতি করুণভাবে তাকে ফিরিয়ে দিয়েছে প্রকৃতি। প্রকৃতি কখনো ছাড় দেয় না, কোনো অন্যায়ের ছাড় হয় না। এটাই হচ্ছে চিরন্তন সত্য। প্রকৃতি এ নিয়ম মেনে চলে। বৃদ্ধ অফিসার নুরুল আমিন অরণের মুখবয়ব পর্যবেক্ষণ করলেন। শেষে নিজের গম্ভীরতা ছাড়িয়ে নরম সুরে বলে উঠলেন, আপনার বাবা নির্দোষ ছিল না তা তো বুঝতেই পারছেন। তাই কোনো রকম খারাপ লাগা কাজ করলে তা ছেড়ে ফেলুন। ছেড়ে ফেলুন। এটা অযথা আপনাকে কষ্ট দেবে। তিনি যদি এভাবে অন্যায়ের হাতে খুন নাও হতেন, তবুও তাকে একদিন না একদিন শাস্তি পেতেই হতো। তিনি যদি এভাবে অন্যায়ের হাতে খুন নাও হতেন, তবুও তাকে একদিন না একদিন শাস্তি পেতে হতোই। পুলিশের হাতে পড়লে আদালতের রায়ে ফাঁসি হয়ে যেত তার। তবে শেষ দিকে যে তিনি তার ভুল বুঝতে পেরেছিলেন, এটাই বড় একটা ব্যাপার। আমি আজ তবে আসি অফিসার। আমার তো আর কোনো কাজ নেই থানায়, সব কাজ মোটামুটি শেষ। আশা করি আর কোনো দরকারে আমার আর আপনাদের প্রয়োজন হবে না। জি, এই দিকের কাজ শেষ। আপনাকে বোধহয় আর দরকার পড়বে না। আপনি কি তবে আবারও দেশের বাইরে পাড়ি দিচ্ছেন? জি, ওখানেই আমার সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে। আমার পেশা, আমার পরিবার, আমার বসবাসের স্থান। এতগুলো বছর পর অবশেষে আপনি চিন্তামুক্ত হবে বলা যায়। আপনার আগামী দিনগুলো ভালো কাটুক। ধন্যবাদ আমাদের সাহায্য করার জন্য। নুরুল আমিনকে বিদায় দিয়ে অরণ বাহিরে এলো। আজ রৌদ্রোজ্জ্বল দিন, আকাশটা ধবধবে সাদা। চারপাশ কেন অতিরিক্ত উজ্জ্বল মনে হচ্ছে তার। বুক ভরে শ্বাস টেনে নিল সে। হালকা অনুভূত হচ্ছে বেশ। বুকের ওপর চেপে বসে থাকা চিন্তার পাহাড়টা আজ ভেঙে চুরমার হয়ে গেছে। অরণ অম্বরে দৃষ্টি ফেলল। বিশাল অম্বরের নিচে নিজেকে একা মনে হচ্ছে। বাবা মা হচ্ছে একজন মানুষের সবচেয়ে বড় শক্তি, এগিয়ে চলার অনুপ্রেরণা। তারা দুজনেই নেই তার পাশে। প্রকৃতি কখনো শূন্যস্থান পছন্দ করে না। তাদের শূন্যস্থান ঠিকই পূরণ হয়েছে তার বোন, তিরু, তানহা, অন্তিক কিংবা প্রিয়র মতো চমৎকার মানুষগুলোর ধারা। অরণ তপ্ত শ্বাস ফেলল। আজ হতে তার মন খারাপের ছুটি। নির্ঘুম রাতের চিন্তার কারণগুলো খাঁচা থেকে মুক্তি পেয়ে তার হতে বহু দূরে ছুটে পালিয়েছে। ভীষণ তাড়াহুড়ো করছে তিরু। তাকে দেখে বেশ অস্থির মনে হচ্ছে। স্থির হয়ে দাঁড়াচ্ছে না কোথাও। সে আছে ছোটাছুটির ওপর। একবার এই ঘর তো একবার ওই ঘর। পুরো বাড়িটাতে নিজের কদম ফেলা হতে বাদ রাখেনি। ভোরবেলা চিরশান্ত থাকা বাড়িটায় আজ নিস্তব্ধতার ছুটি মেরেছে। তানহাকে ভারী বিরক্ত দেখাচ্ছে এই মুহূর্তে। কি বিপদ, এত বড় মেয়ে তিরু, কিন্তু আচরণ এমন করছে যেন সে 10 বছরের ছোট্ট একটা বাচ্চা। ঘুম থেকে ওঠার পর হতে নিজের সাথে মাকেও সামিল করেছে এই চঞ্চলতা, অস্থিরতার যুদ্ধে। বারংবার তানহাকে ডেকে ভারী বিরক্ত করছে। পাসপোর্ট কোথায়, তার প্রিয় নীল জামাটা পাচ্ছে না, ফোন কোথায়, চাবি কোথায়, অরণের শার্ট কোথায়, এটা কোথায়, সেটা কোথায়, এসব করে করে মাথা খেয়ে দিয়েছে তার। তানহা পারেন না তো তিরুকে ধরে এক্ষুনি চর মেরে চুপটি করে বসিয়ে দেন। তিরুর এই এক বাজে স্বভাব। কোথায় যেতে নিলেই ভীষণ অস্থির হয়ে পড়ে ও। মা,
আমার ফোনের চার্জার পাচ্ছি না, একটু খুঁজে দাও না। রান্নাঘরে হাতের কাজ সারছিলেন তানহা। তিরুর ফের ডাকে রাগটা যেন এবার উপচে পড়ল। তিনি চেঁচিয়ে বললেন, তিরু, এবার কিন্তু মারবো আমি। কি শুরু করেছিস এসব? আরন চলে যাচ্ছে, কই ওকে একটু ভালো মন্দ রেঁধে খাওয়াবো, তা না ইচ্ছে মতন বিরক্ত করা শুরু করেছিস। তুই কি চাস তোকে এখন জামাইয়ের সামনে ঠাস করে গালে চড় লাগাই? ছোট্ট বাচ্চাদের মতন ঠোঁট ফুলালো তিরু। অভিমান হলো তার। মা সারাক্ষণ কেন অরণ অরণ করতে থাকে? একবার তো তার দিকেও একটু ধ্যান দিতে পারে নাকি? চার্জারের জন্য তানহাকে আর ডাকলো না ও। নিজের মতো খুঁজতে লাগলো, কারণ এখন তানহাকে ডাকা মানা বিপদ, ভারী বিপদ। দেখা যাবে মা এসে সত্যি সত্যি গালে চড় মেরে দিল, তাও অরণের সামনে। কি ভয়াবহ লজ্জার ব্যাপার হবে তখন। ছি! হাত থেকে চায়ের কাপ নামিয়ে টেবিলে রেখে দিল অরণ। তিরুর চেহারা দেখে হাসি পাচ্ছে। মেয়েটা এত বড়, তবুও যেন মাঝে মধ্যে বাচ্চা হয়ে পড়ে। তবে এই বাচ্চামো কেবল তার এবং তানহার সামনে সীমাবদ্ধ। বাহিরে সে একজন পূর্ণবয়স্ক বুঝধার নারী। মানুষ কখনোই সম্পূর্ণ বড় হয় না। তার কিছু না কিছু শিশুসুলভ আচরণ ভেতরে রয়েই যায়। সে কেবল নিজের প্রিয় মানুষের কাছে উজাড় করে দেয়। সকাল হতে সে তিরুর চঞ্চলতা নীরব দর্শকের মতো দর্শন করেছিল। তিরুটা এমনই। আসার সময় খেয়াল করেছে, কোথাও যেতে হবে শুনলে অস্থির হয়ে পড়ে কেমন। আনন্দে নাকি তার অন্য কোনো কারণ আছে জানা নেই। হাতের কাছে সব কিছু থাকলেও নেই 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 বলে চেঁচিয়ে বাড়ি মাথায় তুলে ফেলে মেয়েটা। অরণ তিরুর নিকটে এগোলো, সন্নিকটে দাঁড়িয়ে মিহি গলায় শুধালো, আমি হেল্প করব ব্যাকপ্যাক করতে। তিরু চট করে উত্তর দিল, দরকার নেই, সরুন। মা দেখলে আবার আমায় বকবে। তার আদরের জামাইকেই কাজে লাগিয়ে দিয়েছি। ব্যতিব্যস্ত তিরুকে পেছন হতে জড়িয়ে ধরল অরণ। কাঁধে থুতনি রেখে শীতল গলায় বলে উঠল, রাগ করে না তিরু, মায়ের রাগ করাটা স্বাভাবিক না বলো? কতবার মাকে ডেকেছো তুমি চিন্তা করেছো? জিনিসপত্র আশেপাশেই রয়েছে, মা সব কিছু গুছিয়ে রেখে গিয়েছে। হয়তো তোমার নড়াচড়ায় কোনো কিছু একটু এদিক সেদিক সরে গিয়েছে। তুমি ধৈর্য ধরে ঠিক মতো খুঁজলেই তো পেয়ে যাবে। বারবার মাকে ডেকে বিরক্ত কেন করছো? স্থির হলো তিরু। অন্তরালে যে উথাল পাতাল ঝড় চলছে তার তা বোঝাবে কি করে সে? তানহা যাচ্ছে না প্যারিস, কঠোর গলায় নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে সে। মাকে একবার না দুবার না বারংবার বুঝিয়েছে তিরু, অরণ, কাজ হয়নি। তানহার এক কথা, সে তার স্বামীর ঘর, বাবা মায়ের স্মৃতির লেগে থাকা গ্রাম থেকে বেরোবে না। তানহার আর বাঁচবেই বা কয়দিন? শেষ নিঃশ্বাসটা জন্মভূমির মাটিতেই ফেলতে চায়, এসবই বলছিলেন তিনি। ওরা দুজন ক্লান্ত, এদিকে যাওয়ার দিনও ফুরিয়ে এসেছে। মা যাবে না সাথে ভাবতেই তো পীড়াদায়ক শূন্যতা তাকে আষ্টে পৃষ্ঠে জাপড়ে ধরেছে। তানহা তার মতোই জেদি। তিনি একবার যা সিদ্ধান্ত নিয়েছেন তাতেই শেষ পর্যন্ত অটল থাকবেন, তা বেশ ভালো করেই জানে ও। তিরু তপ্তশ্বাস ফেলল, চোখ দুটো বুজে পেছনে দাঁড়িয়ে থাকা অরণের বুকে পিঠে এলিয়ে দিল। ক্লান্ত লাগছে, ভীষণ ক্লান্ত। ও বেশ নিম্নস্বরে শুধালো, মা যাচ্ছে না, এটা আমায় কতটা যন্ত্রণা দিচ্ছে তুমি কি জানো অরম? 13 বার। এই নিয়ে 13 বার একই প্রশ্ন একই আঙ্গিকে জিজ্ঞেস করলো তিরু। অরণ প্রতিবার বেশ বুঝিয়ে শুনিয়ে তিরুকে শান্ত করে এই প্রশ্নের প্রতিউত্তরে, কিন্তু এবার করল না। তিরুটাকে শক্ত করে জড়িয়ে ধরে রইল। অরণের মৌনতা পালন দেখে তিরু পুনরায় বলল, সব সময় নতুন কোনো জায়গায় যেতে হলে আমি আনন্দের ছোটাছুটি অস্থিরতা তৈরি করতাম নিজের মাঝে, কিন্তু এবারের বিষয়টা ভিন্ন। এবার অস্থিরতা তৈরি হয়েছে আসন্ন শূন্যতার হাহাকার অনুভব করে। বাদন হালকা হয়ে এলো। অরণ পেছন হতে এসে সামনে দাঁড়িয়ে তিরুর গাল নিজের রুক্ষ হাতের মাঝে নিয়ে ভরসা দিল, আমরা ফিরে আসব। তুমি চাইলে একবারের জন্য আমরা এখানে ফিরে আসব। বলো তুমি কি চাও? তিরুর চক্ষুদয়ে দ্বিধার প্রলেপ। গভীর মনে ভাবনায় মত্ত হলো ও। অরণ তার দ্বিধার প্রহরে ভাটা দিয়ে বলল, যাই চাও না কেন, তুমি তো বুঝতে পারছো তিরু, আমাদের ওখানে এখন যাওয়াটা কতটা গুরুত্বপূর্ণ। অন্তত পক্ষে ভালোভাবে ফিরে আসার জন্য হলেও আমাদের এখন যেতে হবে। জানি যেতে নিষেধ নেই তোমার, কিন্তু এইভাবে মন খারাপ করে থেকো না, আমার নিজেকে অপরাধী মনে হয়। তিরু ঘন ঘন মাথা নাড়ল। আচানক সে অরণের বুকে মাথা রেখে আবদার করল, আমাকে একটু জড়িয়ে ধরবে? আমার একটু শান্তি প্রয়োজন, একটুখানি মানসিক শান্তি। বিদায় বেলায় মায়ের উপর অভিমানটুকু যেন আর ধরে রাখা হলো না।
তিরু ভেবেছিল যাওয়ার আগে মায়ের দিকে ফিরেও তাকাবে না, অথচ পুরো রাস্তা জুড়ে তানহাকে শক্ত করে জড়িয়ে ধরেছিল। তানহা ঘন ঘন মাথায় হাত বুলিয়ে এটা সেটা বলে মেয়ের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছিলেন, কিন্তু তার সকল চেষ্টা বিফলে গিয়েছে। তিরুটা বারংবার তার সাথে যাওয়ার আবদার জুড়ে দিচ্ছিল। জেদ করে পড়ে রইলে তো। দেখো তুমি, আমি তোমার কাছে ফিরে আসবো, অবশ্যই আসবো। তিরু কথা শেষ করে অন্যদিকে তাকিয়ে রইল। তারা অপেক্ষা করছে তনুর জন্য। তনু যাচ্ছে না তাদের সাথে। এত অল্প সময়ে ভিসা পাসপোর্ট সংগ্রহ করা অসম্ভব প্রায়। তাছাড়া যাবতীয় কাগজপত্রও নেই। ভিসা পাসপোর্ট তৈরি করা তাই অসম্ভব। সে আপাতত তানহার সাথেই থাকবে। সবকিছু গুছিয়ে নেওয়া হয়ে গেলে তনুও চলে যাবে অরণের কাছে। কিছুক্ষণ পর তনু এলো। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেও। পায়ে মারাত্মক আঘাত পেয়েছিল। অন্তিক তাকে হেঁটে আসতে সাহায্য করছে। অরণ এগোলো, কাছে গিয়ে নম্র সুরে বলে উঠল, আপা তোকে আসতে বারণ করেছিলাম। ডাক্তার দেখিয়ে সোজা বাড়ি চলে গেলেই পারতি। তোর কষ্ট হয়েছে না খুব? তনু অরণের গালে হাত রাখলো, মৃদু হেসে বলল, একদমই না, একটুও কষ্ট হচ্ছে না। তোকে আবার কবে না কবে দেখব, তাই এলাম। সাবধানে থাকিস তিরু, আর নিজের খেয়াল রাখিস। মনমরা তরুকে দেখে তনু পুনরায় বলল। তিরুকে আন্টি না যাওয়ার ব্যাপারে এখনো মন খারাপ করে আছে? অরণ দীর্ঘশ্বাস ফেলল। হ্যাঁ, কি করব বলতো, এত করে বোঝালাম। মন খারাপ করাটাই স্বাভাবিক, বুঝিয়ে লাভ হবে না। তিরু এগিয়ে এসে তনুকে জড়িয়ে ধরে বলল, তোমায় খুব বেশি মনে পড়বে আপা। আমারও খুব মনে পড়বে তোমায়। এত অল্প সময়ে এতটা কাছের কেউ হয়ে গেছো। তুমি চলে যাবে ভাবতেই খারাপ লাগছে। নিজের খেয়াল রেখো কিন্তু। হ্যাঁ, আমাদের হয়তো শীঘ্রই দেখা হবে। জলদি চলে আসো আর নিজের খেয়াল রেখো। সময় ফুরিয়ে এসেছে। তিরু, অন্তিক, অরণ শেষবারের মতো বিদায় নিয়ে ভিতরে চলে যায়। তানহার আখিদয় সিক্ত হয়ে উঠছে। তনু তার কাঁধে হাত রাখলো। ক্রমেই চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল ওরা তিনজন। প্যারিসে এখন বসন্তকাল। বসন্তের সুবাস ছড়িয়ে পড়েছে আনাচে কানাচে। চোখ ধাঁধানো সৌন্দর্যে মণ্ডিত প্যারিসকে দেখে তিরুর বক্ষস্থলে আনন্দের ঢেউ ওঠে। রাস্তার পাশ দিয়ে যেতে যেতে তিরু দেখে পরিবর্তিত প্যারিসকে। এই শহর কখনো একই রূপে দীর্ঘস্থায়ী হয় না। সময়ের সাথে সাথে নিজের রূপ পাল্টায়। ঠিক তার মতন না, সময়ের সাথে সাথে তার নিজেরও বিরাট পরিবর্তন এসেছে। এক সময় ভীরু তিরু একদিন চট করে বড় হয়েছে, ভয়কে জয় করতে শিখেছে, পৃথিবীর সমস্যাগুলোর সাথে খাপ খাইয়ে নিয়ে লড়াই করতে শিখেছে। স্বপ্ন পূরণের জন্য এশিয়া থেকে ইউরোপে পাড়ি দিয়েছে। শেষে নিজের পায়ে দাঁড়িয়েছে। জীবনের বিশাল এক যুদ্ধের ময়দানে জয়লাভ করেছে। 28টা বসন্ত পার করেছে, সুখ দুঃখ বিজয় হার নিয়ে। এক্ষেত্রে বলা বাহুল্য, তার জয়লাভের হার বেশি নয় কি? নিজের দেশের অজপাড়া গায়ে থেকে আজ ইউরোপের এক বিলাসবহুল দেশ ফ্রান্সের রাজধানী প্যারিসে সে তার ছোটোখাটো এক আসন তৈরি করে নিয়েছে। নিজের পরিচয় গড়েছে, নিজের ক্যারিয়ার গড়েছে, মায়ের স্বপ্ন পূরণ করেছে। এতটুকুই তো কত। ছোটবেলায় সে পৃথিবীর আনাচে কানাচে ঘোরার স্বপ্ন দেখত। তবে স্বপ্নের দ্বার প্রান্তে এসে স্বপ্ন পূরণের ইচ্ছাটাই যেন মারা পড়ল। কখনোই সংসারের আঁচলে বাধা পড়ার ইচ্ছে না থাকা মেয়েটাই দিনকে দিন হয়ে উঠছে পাক্কা সংসারী নারী। এর জন্য দায়ী অরণ। তিরুর সকল স্বপ্ন, আহ্লাদ, ভালোবাসা, ভালো লাগা, আবদার এখন অরণ এবং মা ব্যতীত পৃথিবীর সব কিছু আপাতত ফিকে তার নিকট। কোনো মানুষের প্রতি এতটা দুর্বল হয়ে পড়া অপছন্দ ছিল তার। কারণ তানহা বাবার প্রতি মা ভীষণ রকমের দুর্বল ছিল, যার দরুন বাবার মৃত্যুর পর তিনি ভীষণ ভেঙে পড়েছিলেন। তবুও তিরুর জন্য নিজেকে সময়ের তালে গড়ে নিয়েছেন শক্ত করে। তিরু মায়ের মতো শক্ত নয়। প্রিয় মানুষের প্রস্থান তার পক্ষে মেনে নেওয়া সম্ভব হতো না। তাই তো নিজেকে ছাড়া অন্য কাউকে অত্যন্ত গভীরভাবে অন্তরালে ঠাঁই দেওয়া তার অপছন্দ ছিল। কিন্তু তাই তল হয়ে গেল মনের অজান্তে, অনিচ্ছায়। হ্যাঁ, তিরুর দীর্ঘশ্বাসে ধ্যান ছুটল অরণের। ও মাথা নিচু করে তাকালো তিরুর পানে। ভ্রুকুটি কুচকে প্রশ্ন ছুড়ল, কি হলো আবার তোমার? একা একা কি ভেবে দীর্ঘশ্বাস ফেলছো? তিরু উদাস গলায় জবাব দিল, ভাবছি তো অনেক কিছুই। আমাকে বলা যায়? যায়, অবশ্যই যায়। তোমাকেই তো বলতে হবে। শোনো, আমি ঠিক করেছি আমিও তোমার সঙ্গে এই রেস্টুরেন্টে কাজ করব। কোম্পানির জব আমার আর ভালো লাগছে না। আমাকে বরং তুমি তোমার রেস্টুরেন্টের ওয়েটার বানিয়ে দাও, ভালো হবে না? খুবই বাজে হবে। যেখানে আছো ভালো আছো, এসব উল্টাপাল্টা চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। কাস্টার্ড বানানো শেষ। অরণ হ্যান্ড গ্লাভস গুলো খুলে রেখে কিচেনে অ্যাপ্রনটা খুলে রাখলো। হাতের কাজ শেষ হতে না হতেই তার উপর অতর্কিত হামলা চালালো তিরু।
কলার টেনে তাকে নিচু করে নিয়ে বলল, কেন, কি সমস্যা? আমি আশেপাশে থাকলে ভালো লাগবে না তোমার? কাজের পাশাপাশি আমি তোমাকেও টাইম দিতে পারবো না? বউয়ের সাথে রোম্যান্স করার এক্সট্রা টাইম পেলে আবার একজন ওয়েটারের খরচও কমলো। এক ঢিলে দুই পাখি। এত দারুণ একটা অফার হাতছাড়া করছো কেন? গাধা তুমি। অফার সীমিত সময়ের জন্য কিন্তু। অরণ সন্তর্পণে তিরুর হাত ছাড়িয়ে নিল, মৃদু হেসে বলল, আমার এতটাও খারাপ দিন আসেনি যে বউকে ওয়েটার বানিয়ে রেস্টুরেন্ট চালাবো। তবে যদি আমার কোনো কোম্পানি হতো তবে আমি তোমায় নিজের অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নিজের কাছে বেঁধে রাখতাম। তবে ওয়েটার বা যাই বলো না কেন, এই কাজে আমি সায় দিতে পারছি না। তুমি উচ্চ শিক্ষিত তিরু, কেন নিজের মূল্যবান সময় এই রেস্টুরেন্টে অপচয় করবে? এখানে কেউ শখের বশে কাজ করতে আসে না, সবাই বাধ্য হয়ে কাজ করে। আর রইল রোম্যান্স। কথার মাঝে বিরতি নিল অরণ। তিরু ভ্রু কুচকায়। অরণ তার বাহু ধরে টান দিয়ে সন্নিকটে নিয়ে আসে, কানের উপর নরম অধৈর্যরা স্থাপিত করে শীতল কণ্ঠে শুধায়, আমার স্বল্প সময়ের স্পর্শেই তো তুমি দুর্বল হয়ে যাও। এখন যদি সারাদিন যাবৎ রোম্যান্স করতে থাকি তাহলে তো শাশুড়ি মা আমার নামে মার্ডারের কেস দিয়ে দিবে। সাংঘাতিক ব্যাপার না বলো? তিরু কাঁপলো। তীর তীর করে কাঁপা ঠোঁট দুটো বেশ কড়া কথা শোনাতে চাইল অরণকে, তবে সে ভারী টের পেল অরণের এই গা শিরশির করা চাহনির জন্য সে এখন টুস শব্দটি করতে পারবে না। এর চেয়ে এই স্থান ত্যাগ করাই শ্রেয়। তিরু বল প্রয়োগ করে অরণকে ধাক্কা দিয়ে দ্রুত পদে এই অস্বস্তিকর পরিবেশ থেকে ছুটে পালালো। অরণ হাসল। লাজুক তিরুর লজ্জা পাওয়ার মুহূর্তটুকু এতটা সুন্দর কেন? তিরুর পৃথিবী লণ্ডভণ্ড। চোখের সামনের দৃশ্য দেখে বুকে জ্বালা শুরু হয়েছে তার। চক্ষু যুগল অশ্রুতে টুইটুম্বর, আর পাতলা অধরজোড়া তীর তীর করে কাঁপছে। পাশেই তিরুর কোমল হাত শক্ত করে চেপে ধরে দাঁড়িয়েছিল অরণ। তিরুর অস্বাভাবিক হাল দেখেও অন্তরালে হাসল। তিরুর আনন্দের পরিমাণ অনুভূত করতে পেরে ভীষণ শান্তি পেল। ঠিক এতটুকু আনন্দ নিজ চোখে পরখ করার জন্যই তো এত এত পরিশ্রম, এতটা কঠোর চেষ্টা। পৃথিবীর একান্ত আপন ভরসার মানুষ, শান্তিদাতা ব্যক্তি এখন কেবল তো তিরুই। মেয়েটার প্রশান্তি দেখলে এত আনন্দ লাগে। পরক্ষণে নিজের দৃষ্টি হটালো অরণ। তাকালো তিরুকে প্রশান্তি দেওয়া মাধ্যমের প্রাণে। সবুজ আচ্ছাদিত বিশালাকাতার পর্বত, সফেদ রঙের আকাশটা যেন গা এড়িয়ে দিয়েছে পাহাড়ের বুকে। মৃদু মন্দ বাতাস বইছে, বাতাসে বনফলের মাদক মাদক গ্রাণ। গোধূলি বেলা হওয়াতে আলোর তীব্রতা কমে এসেছে অনেকটা। অন্তি রক্ষে লালচে রঙের এলোপাথারি আঁচড় কেটে রেখেছে। পশ্চিমাকাশে বৃহদাকার সূর্যটা গা এলিয়ে দিয়েছে প্রায়। হলদে লালাফ আভায় দুটি ছড়াচ্ছে তেজ নিয়ে। নাম না জানা একঝাঁক শুভ্র পাখি ছুটছে নীড়ে ফেরার তাড়নায়। বিশাল পাহাড় সবুজ রঙা লতা পাতায় নিজেকে আষ্টে পিষ্টে মুড়িয়ে রেখেছে। বৃষ্টি হয়নি, তবুও কোথা হতে সোদা মাটির গন্ধ নাকে এসে বাড়ি খাচ্ছে প্রবল বেগে। চোখের সামনে যে ক্ষুদ্র এক স্বর্গরাজ্য। চোখ পড়লে প্রকৃতির রূপ দর্শন করে চোখে জ্বলনে শুরু হয়। চোখের পল্লব পড়ে না, মানুষ কেবল স্থির হয়ে বিমুগ্ধ দৃষ্টিতে পরখ করে প্রকৃতির সৌন্দর্য, লীলা খেলা। চারিদিকে কোলাহল, অনেক পর্যটক এসে ভিড় জমিয়েছে সূর্য ডোবার দৃশ্য দেখতে। আধার হওয়ার পূর্বেই এখান থেকে প্রস্থান প্রয়োজন। অরণ পাশে তাকালো। তিরু তার কাঁধে মাথা রেখে সামনে দৃষ্টি ফেলে রয়েছে। অরণের ইচ্ছে করছিল না তিরুর ধ্যান ভাঙানোর, কিন্তু সন্ধ্যা নামবে যে কোনো সময়। আধার হয়ে গেল, পাহাড় ছেড়ে হোটেলে ফেরাটা বড় দুষ্কর হয়ে উঠবে। সে ধীর গলায় তিরুকে ডাকলো। তিরু, তিরু। কেঁপে উঠল তিরু। তিরু মাথা উঁচু করে তাকালো, জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমাদের ফিরতে হবে তিরু। দেখো সন্ধ্যা নামতে আর বেশি দেরি নেই, সবাই চলে যাচ্ছে। ওদের সাথে আমাদেরও প্রয়োজন। আমরা তো আর এখানকার স্থানীয় না, পথ চিনতে অসুবিধা হবে। প্রাপ্য বয়স্ক তিরুর হঠাৎ 12-13 বছরের কিশোরদের ন্যায় জেদ ধরতে মন চাইল, কিন্তু তা আর কি সম্ভব? এখন ফেরা আসলেই জরুরি। ও নিম্ন কণ্ঠে আওড়ালো, চলো যাই। অরণ তিরুর হাত ভীষণ কোমলভাবে আঁকড়ে ধরে হাঁটা শুরু করলো। আশপাশ হতে সম্পূর্ণভাবে ধ্যান হটিয়ে নিয়েছে তিরু। অরণের মুখবয়বে এখন দৃষ্টি তার। আর 5টা সাধারণ বাঙালি পুরুষের মতোই অরণ দেখতে। তেমন কোনো বিশেষত্ব নেই তার চেহারায়। হলিউডের নায়কদের মতো দেখতে দারুণ সুন্দরও না, রূপকথার রাজকুমারের মতো দেখতে আকর্ষণীয় না। অরণের এই সাধারণ চেহারায় তিরুর হৃদয়কে হিমশীতল করার অসাধারণ এক দৈব শক্তি রয়েছে।
রয়েছে আকর্ষণ করার মতো চমৎকার ব্যক্তিত্ব। নারীদের সৌন্দর্য তার নমনীয়তাতে হলে পুরুষের আসল সৌন্দর্য লুকায়িত থাকে তাদের ব্যক্তিত্বে। অরণের সাথে তিরু পাড়ি দিয়েছে অনেকগুলো বছর। আজ তার বয়স ঠেকেছে 32-এর কোঠায়। তিরুর সুন্দর সবাইগুলোর সাক্ষী অরণ। দুঃখের সময় ঢাল হয়ে দাঁড়িয়ে কি দারুণ আগলে রাখে তাকে। এই যে এদেশ ওদেশ ঘুরে বেড়ানোর স্বপ্ন তার, তা পূরণ করতে তো অরণেই সহযোগিতা করেছে। বয়স কেবল 32-এর কোঠায় থাকাকালীন ও পৃথিবীর 7টি দেশে নিজের পদচিহ্ন ফেলে এসেছে। এই অসম্ভব সম্ভব হয়েছে অরণের জন্য। লোকটা পাশে না থাকলে হয়তো দেশের বাহিরে পা রাখার দুঃসাহসটা ওর আর করা হতো না। ওর সব স্বপ্ন পূরণে তার থেকেও যেন অরণের দ্বিগুণ চেষ্টা, দ্বিগুণ আগ্রহ। এই যে সে আজ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের পিছনে অনুপ্রেরণা এবং সফলতার গল্প বলা হলে সর্বপ্রথম উঠে আসবে তানহা এবং অরণের নাম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার স্বপ্ন তার ছোট থেকেই, যা 30-এ পা দিতেই পূর্ণ হয়েছে। বিশ্ববিদ্যালয়ে চাকরি করার পেছনে তার শ্রম, মেধা ও কঠোর পরিশ্রম ছিল। তবে সেই রাতগুলো যখন তিরু ভেঙে পড়তো এই ভেবে হবে না তার ধারা সে ব্যর্থ, কিংবা একাধিক বিশ্ববিদ্যালয়ে আবেদনের পর ব্যর্থতার গল্পগুলো, তখন মানসিকভাবে ভেঙে পড়ার পর মনকে শক্ত করতে, নতুন করে স্বপ্ন দেখতে সহায়তা করেছে অরণ, তানহা। অতঃপর পছন্দের দেশগুলোর চষে বেড়ানোর গল্পটা, এর কৃতিত্ব অবশ্যই অরণকেই দিতে হবে। সাংসারিক মনোভাব আসার পর তিরু অরণকে একা ফেলে কিংবা একা একা কোথাও যাওয়ার সাহস করতো না। একা দাপিয়ে বেড়াবো সেই সাহসটা কোথায় যেন হারিয়ে গিয়েছিল তার। শত হোক মেয়ে তো, তার নিরাপত্তা দেবে কি ওই ভিনদেশে? তিরুকে একা কোথাও যেতে দেওয়ার মনোভাব ছিল না অরণের নিজেরও। মেয়েটাকে নিয়েও ভীষণ পসেসিভ, তাই সে চেষ্টা করেছিল যাতে দুজনেরই একান্ত সময় কাটানোর পথ হয়, পাশাপাশি তিরুটার ইচ্ছেটাও পূরণ হয়। এই তো, এরপর বাকি সব গুছিয়ে নিত কেমন কেমন করে। হ্যাঁ আম্মু, আমরা কালই ফিরে আসছি। ফোন স্পিকারে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ভেজা চুলগুলো দ্রুত হাতে তোয়ালে দ্বারা মুছে নিতে নিতে ফোনের ওপাশে চিন্তিত তানহাকে উত্তর দিল তিরু। আজ রাতই ওদের অস্ট্রেলিয়াতে শেষ রাত। কাল বেলা 12টার দিকে প্যারিসের ফ্লাইট ওদের। সাবধানে আসিস কিন্তু, তাড়াহুড়া লাগাস না, আস্তে ধীরে কাজ করিস, প্লেনে ওঠার আগে ফোন দিস। লাগেজের ওপর ভেজা তোয়ালেটা ছড়িয়ে দিয়ে তিরু খানিক হাসলো। তানহা তো আর জানেন না তিরু আর আগের তিরু নেই, সে বদলে গিয়েছে ভীষণ। নিজেকে তৈরি করেছে অন্য এক তিরু হিসাবে। তার এই পরিবর্তনটা এসেছে বিশ্ববিদ্যালয়ে চাকরি পাওয়ার পর। যতই হোক শিক্ষক সে, তাকে কি আর এলোমেলো হলে চলে? তানহা এখন অবধি অবশ্য তিরুর পরিবর্তনটাকে খেয়াল করেননি। সে প্যারিসে এসেছে এই তো কয়েক মাস হলো। অবশেষে এতগুলো বছর পর তাকে রাজি করানো গিয়েছে। অস্ট্রেলিয়াতে আসার 1 সপ্তাহ আগে তানহা এসেছিলেন প্যারিসে। তিরুকে কাছে পেয়েছেন একদিনের জন্য। অস্ট্রেলিয়াতে আসার পূর্বের দিন তিরুর বিশ্ববিদ্যালয় প্যারিসের শেষ প্রান্তে, বলা চলে প্যারিসের বাইরে। তাই যেদিন প্রচুর কাজ জমে যায় সেদিনও আর বাড়ি ফিরে না। ইলির সাথে ম্যাসেই থেকে যায়, নয়তো দেখা যায় তার কাজ শেষ হয় রাতে। সেখান থেকে বাসায় ফিরতে ফিরতে বিশ্ববিদ্যালয়ে আসার সময় হয়ে যায়। তিরু ফোন হাতে নিয়ে মাকে বিদায় দিয়ে কেটে দিল। সব কিছু গোছানো শেষ, রাত পোহালেই ছাড়তে হবে এই সুন্দর শহরটাকে। সে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। অরণ তখন শাওয়ার নিচ্ছে। তিরু ব্যালকনিতে গিয়ে দাঁড়ানোর কিছুক্ষণ পর তার আগমন ঘটল। তিরুর অবস্থান নিশ্চিত করে সে তার নিকট গেল। তার উপস্থিতি টের পেতেই তিরু প্রশ্ন ছুড়ে দিল। খালি গায়ে ঘুরঘুর করছো কেন? জামা কাপড় নেই তোমার? নিশ্চুপ অরণ। তার সম্মুখে দাঁড়ানো 30 বছর পার করা নারীটিকে দেখতে সে অবাক নয়নে। তার হঠাৎ মনে হলো তিরু 30-এর কোঠা ছুঁয়ে ফেললেও তার চোখে তিরু এখনো সেই 26 বছরের নারী যেন। মেয়েটার বয়স বেড়েছে কিন্তু চেহারার গড়ন ঠিক আগের মতোই। বয়সের ছাপ পড়েনি। সময়ের সাথে একটুও বদলায়নি মুখের আদল। সব কিছুই যেন একই রয়ে গেছে। ও হাত বাড়িয়ে তিরুকে হ্যাঁচকা টানে নিজের সন্নিকটে নিয়ে এলো। মুখ থুবড়ে তিরু পড়ল তার বুকে। বিরক্ত হলো তিরু, কঠিন গলায় শুধালো। কি সমস্যা আপনার? অনেক অনেক সমস্যা, সব সমস্যার জন্য দায়ী তুমি। আমি আবার কি করলাম? আমার প্রাণহীন জীবনে প্রাণ দিয়েছ, বেঁচে থাকার কারণ দিয়েছ, এত কিছু দিয়ে তো লোভ লাগিয়ে দিয়েছে মেয়ে। স্বপ্ন মনে হয় সব কিছু। আমার কপালে এত সুখ লেখা ছিল, ভয় হয় তোমাকে নিয়ে। কখনো ছেড়ে যেও না, আমি সত্যি মারা যাব তবে। পায়ে ভর দিয়ে উঁচু হলো তিরু। অরণের কপালে টুপ করে চুমু বসিয়ে বলল। যতদিন বেঁচে আছি ততদিন পাশে থাকবো। চারিদিকে মৌনতা নেমে এলো হুট করে। তিরু দীর্ঘশ্বাস ফেলল, মনে মনে আওড়ালো। আপনাকে আরো অনেক কিছু দেয়ার আছে অরুণ। আপনাকে বাবা ডাক শোনানোর জন্য অধিক আগ্রহে বসে আছি। আল্লাহ তাআলা একটু যদি মুখ তুলে তাকান আমার পানে, একটু যদি রহমত করতো।
সন্তান নেওয়ার চেষ্টা চালাচ্ছিল তিরু অরণ, কিন্তু কিছুতেই যেন কিছু হচ্ছিল না। ডাক্তার দেখানো হলো, তিনি আশ্বাস দিলেন তারা দুজনেই সুস্থ, তবে কিছু চিকিৎসা করতে হবে, তাহলেই একদিন তারা দুজন বাবা মা হওয়ার স্বাদ গ্রহণ করতে পারবে। সেই থেকে 4 বছর হয়ে এলো, চিকিৎসা চলছে। তিরু যথাসাধ্য চেষ্টা করছে, কিন্তু ইতিবাচক ফল এখন অবধি ধরাছোঁয়ার বাহিরে। তবে আশা হারায়নি দুজন। একদিন না একদিন হয়তোবা তাদের কোল আলো করে কেউ আসবে। সকাল হতেই ওরা দুজন খাবার খেয়ে বেরিয়ে পড়ল। দেরি হয়ে গিয়েছে দুজনের ঘুম থেকে উঠতে। প্রতিমধ্যে তানহা তনু দুজনকে ভিডিও কলে নিজেদের আসার বার্তা জানিয়ে দিল। এয়ারপোর্টে এসে পৌঁছতেই ভেতরে প্রবেশ করার পূর্বে আশপাশ সূক্ষ্ম দৃষ্টিতে দেখে নিচ্ছিল তিরু। অরণ তাকে ডেকে হাত বাড়িয়ে বলল, তবে যাওয়া যাক, যেখানে আমাদের পথ চলা শুরু। অরণের বাড়িয়ে রাখা হাতে হাত রাখে তিরু। শক্ত করে তার হাত আঁকড়ে ধরল অরণ। সমাপ্ত। গল্পটা এখানেই শেষ হলো। গল্পটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম গল্প নিয়মিত শুনতে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ সবাইকে।